হ্যালো, জয় হিন্দ। আমরা পলিটির ক্লাস করছিলাম এবং পলিটির মধ্যে আমরা কত দূর হয়েছিল? পলিটির মধ্যে আমাদের হয়ে গেছিল আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16 হয়ে গেছিল, ঠিক? এবং ফান্ডামেন্টাল রাইটস কয়টি এবং কত থেকে কত আর্টিকেলের মধ্যে আছে সেটা আমরা দেখে নিয়েছিলাম। এরপরে দেখো, এবার তাড়াতাড়ি রিভাইজ করে নি। হ্যাঁ, আর্টিকেল কি কি আছে সবগুলো রিভাইজ দেখো। যদি রিভাইজ না করো তাহলে কোনো কাজের হবে না। রেডি? তাড়াতাড়ি। আর্টিকেল 1, আর্টিকেল 1 কি বলে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। তাকাবে। আর্টিকেল 2 কি বলে? ভারতের মধ্যে কোন রাজ্যের এস্টাবলিশমেন্ট এন্ড এডমিশন অফ নিউ স্টেট ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে কোন রাজ্য কোন দেশকে অন্তর্ভুক্তি করার ব্যাপারে বলে। আর্টিকেল 3 কি বলে? আর্টিকেল 3 ভারতের, একদম প্রথম থেকে, ভারতের মধ্যে যদি কোনো স্টেটের নাম পরিবর্তন, সীমানা পরিবর্তন করতে হয় তাহলে আর্টিকেল 3 বলে। আর্টিকেল 4 কি বলে? আর্টিকেল 2 এবং 3 সেটা কত বাইরে আছে? আর্টিকেল 2 এবং 3 আর্টিকেল 368 এর বাইরে থাকবে। মানে এখানের মধ্যে স্পেশাল মেজরিটি দরকার হবে না, এখানে সিম্পল মেজরিটি হলেই চলবে। বলেছি। নেক্সট আর্টিকেল 5 কি বলে? বলো। বিইং এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের সিটিজেন হওয়ার একটা কি কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো। বিইং এ সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে, সিটিজেন অফ ইন্ডিয়া। তারপরে 6 নম্বর কি বলে? পিপুল হু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া, যারা পাকিস্তান থেকে ইন্ডিয়া এসেছে। 7 নম্বর কি বলে? যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান গেছিল এবং আবার ভারতে ফিরে এসেছে, ঠিক আছে, তাদের সম্পর্কে বলে। আর্টিকেল 8 কি বলে? পিপুল হু রিসাইড আউটসাইড অফ ইন্ডিয়া, যারা ভারতের বাইরে থাকে। আর্টিকেল 9 কি বলে? এমন যদি কেউ বাইরে থাকছে অন্য দেশের সিটিজেনশিপ নিল তাহলে ভারতের সিটিজেনশিপ গেল। আর্টিকেল 10 কি বলে? এই নিয়মগুলোর পরিবর্তন 5 থেকে 9 মধ্যে নিয়ম যেগুলো আছে সেই নিয়মগুলোর পরিবর্তন করার দায়িত্ব কার? যদি চায় পরিবর্তন করতে পারে পার্লামেন্ট। আর্টিকেল 11 কি বলে? যত নতুন নিয়ম বানাতে থাকে তাহলে নতুন নিয়মও কে বানাতে পারে? পার্লামেন্ট বানাতে পারে। ক্লিয়ার? আর্টিকেল 12 কি বলে? স্টেট সম্পর্কে ধারণা দেয়, স্টেটের ধারণা। আর্টিকেল 13 কি বলে? স্টেট এরকম কোনো নিয়ম বানাবে না যেটা মৌলিক অধিকারের বিরুদ্ধে হবে, এগেইনস্ট ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 14 কি বলে? ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 15 কি বলে? ইকুয়াল প্রোটেকশন। কি বলে আর্টিকেল 15? দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট অন দ্য গ্রাউন্ড অফ 5 থিংস। 5টা জিনিসের কথা বলা হয়েছে: জেন্ডার, কাস্ট, রিলিজন আর প্লেস অফ বার্থ। আর্টিকেল 16 কি বলে? স্টেট ডিসক্রিমিনেট করতে পারবে না, এমপ্লয়মেন্ট হোক বা অ্যাপয়েন্টমেন্ট হোক সেটার উপরে কোনো ডিসক্রিমিনেশন করতে পারবে না। এখানে কটা জিনিসের কথা বলা হয়েছে? 7টা জিনিসের উপরে ডিসক্রিমিনেশন করবে না। এত দূর হয়ে গেছিল আমাদের। ক্লিয়ার? নেক্সট। একদম ঝরঝর চোখ বন্ধ করে নি, যেমন মুখস্থ করতে পারো, একদম চোখ বন্ধ করে নি বলতে পারো, এরকম মুখস্থ রাখবে। ক্লিয়ার? চলো নেক্সট। আজকে আমরা করব আর্টিকেল 17। আর্টিকেল 17, আর্টিকেল 17, আর্টিকেল 17 বলে অ্যাবলিশন। তাকাও। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি মানে কি? ছুঁয়াছুত। যে অন্যজনকে ছুঁলে আমি অশুদ্ধ হয়ে যাব, অন্যজনকে টাচ করলে, অন্যজনকে স্পর্শ করলে আমি অশুদ্ধ হয়ে যাব, এটাকে বলা হয় ছুঁয়াছুত, ঠিক? এইটাকে ইংরেজিতে বলা হয় আনটাচেবিলিটি। ক্লিয়ার? যাদেরকে বলা হয়, যাদেরকে ছুঁয়ে নিয়ে আমরা অশুদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল ইতিহাসে, এরকম আদৌ জিনিস নয়, কিন্তু অশুদ্ধ হয়ে যাব এরকম আদৌ জিনিস নয়, কিন্তু এটা একটা ইতিহাসের একটা প্রচলন চলে আসছে। যদি আমরা দেখি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার পরে যে ঋগ বৈদিক সভ্যতা আছে, যখন ইতিহাস পড়বে সেই ঋগ বৈদিক সভ্যতার মধ্যে পরবর্তী বৈদিক যুগ আর পূর্ববর্তী বৈদিক যুগ আছে, সেখান থেকে আমাদের বর্ণ সিস্টেম শুরু হচ্ছে। এবং বর্ণ সিস্টেমের মধ্যে 4টা বর্ণ আমরা পড়বো: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র আর বৈশ্য। সেটার মধ্যে যে নিচের জাতি ছিল বৈশ্য, জেনারেলি এগুলোকে আমরা আমাদের এইখানের প্রচলিত যেটা আনটাচেবল নামে পরিচিত, মানে ছুঁয়াছুত। যেটা একটা ছোট, দেখো কোথাও এরকম লেখা নেই ছোট জাতি বড় জাতি, মানুষের চিন্তা ভাবনার মধ্যে আছে শুধু এটা, কিন্তু এরকম অনেক জায়গায় এরকম কুপ্রথা ছিল বলে নিয়ে এটাকে আনটাচেবিলিটি বলা হতো। কি প্রথা? আনটাচেবিলিটি মানে ছুঁয়াছুত, ঠিক আছে? আর যারা এইটার শিকার হতো, মানে যাদেরকে টাচ করলে বলা হতো যে অশুদ্ধ হয়ে যাবে, তাদেরকে বলা হতো আনটাচেবল। মানে সেই লোকগুলাকে, সেই মানুষগুলোকে বলা হতো আনটাচেবল, যাদেরকে ছুঁয়ে নিয়ে সেই সময় মানুষ মনে করতো যে আমরা অশুদ্ধ হয়ে গেছি। ক্লিয়ার? ঠিক? তাহলে মানুষকে ছুঁলে কি অশুদ্ধ হয়ে যায় লোক? না। একই সাথে খাবার খেলে অশুদ্ধ হয়ে যাবে, সে রাস্তায় চললে অশুদ্ধ হয়ে যাবে।
এরকমও করা হতো যে আগেকার দিনে রাজা মহারাজাদের সাথে যারা দাসগুলা থাকতো, তাকাবে এদিকে, এদিকে তাকাও, দাসগুলা থাকতো, তারা নিজের এখানে গলার পাশে তারা কি করতো, একটা বড় একটা পাত্র নিয়ে বাঁধে নিয়ে ঘুরতো, যেন তাদের ঘাম মাটিতে না পড়ে। তাদের ঘাম যদি মাটিতে পড়ে গেলো আর সেই রাস্তা দিয়ে যদি কেউ পার হলো উঁচু জাতির, তাহলে সেটা অশুদ্ধ মানা হতো, ঠিক আছে? কিন্তু এরকম করা যাবে না। তাছাড়া এরকম করা হতো, অনেক সময় কোমরের মধ্যে ঝাড়ু বাঁধে দেওয়া হতো, যে তোমরা যাচ্ছ এবং যাতে যাতে রাস্তার মধ্যে যেমন তোমার পায়ের দাগ না থাকে, যদি সেই পায়ের দাগ থাকে এবং অন্য কোনো উঁচু জাতির চলে আসে, তাহলে সেই পায়ের দাগে অশুদ্ধ হয়ে যাবে। এরকম করা হতো। আদৌ কি এরকম সেন্সেবল কথা বটে? না। অশুদ্ধর ওই আনটাচেবলদের উপরে যদি দেখা যায়, তাহলে এটার টপিকটা অনেক লম্বা আছে, হালকা বলে নিয়ে শেষ করি। আনটাচেবলদের সব থেকে বড় যখন যদি অত্যাচারের কথা বলি, তাহলে তামিলনাড়ুর মধ্যে অত্যাচার হয়েছিল, কেরালার মধ্যে, সেখানে মানে ভয়ঙ্কর রূপে অত্যাচার করা হতো তাদের সাথে, ভয়ঙ্কর রূপে। এমনকি যারা ছোট জাতির, সেই সময়কার এমন একটা জাতি ছিল, সেই জাতির মহিলাদেরকে ব্রেস্ট ট্যাক্স দিতে হতো। ব্রেস্ট ট্যাক্স, ব্রেস্ট ট্যাক্স কি না, তারা শরীরের কাপড়, মহিলারা শরীরের উপরের অংশে কোনো কাপড় পরবে না, এমনিতে যাতায়াত করবে। শরীরে তাদের এখান থেকে কোমরের নিচে থেকে ট্যাক্স থাকতো, এই কাপড় থাকতো। বলেনি এটাকে ব্রেস্ট ট্যাক্স বলা হতো। উঁচু জাতির বা রাজা মহারাজার লোকগুলোই ব্রেস্ট ট্যাক্স দিত, মানে শরীরের উপরের অংশ কোনো কাপড় থাকবে না। এই সময় একটা মহিলা ছিল, নাঙ্গেলি নাম একজন মহিলা, সে নিজের বললো যে আমি এরকম কোনো করবো না, ব্রেস্ট ট্যাক্স মানবো না, এরকম কিছু না, আমি কাপড় পরে নিয়ে বেরোবো। তিনি একদিন কাপড় পরে নিয়ে বের গেলেন এবং রাজা জানে গেলেন, রাজা বুঝলেন তিনি এটার অপমান, তার অপমান হয়েছে বলে নিয়ে শ্রমিক পাঠালেন ওইখানে, সৈনিক ওর বাড়িতে। তিনি বলছেন না, রাজা ডাকছে, চলো তোমাকে যেতে হবে। নাঙ্গালি বললো না, যাবো না। তখন বললো দাঁড়া, তাহলে হাসুয়া জানো, হাসুয়া, হাসুয়া যেটার মধ্যে দিয়ে নিয়ে ধান কাটা হয়, এইসব কাটা হয়, সেই হাসুয়া দিয়ে নিয়ে তিনি কি করলেন, নিজের স্তন কেটে নিয়ে তিনি গিফট করে দিলেন। সেটা একটা পাতার উপরে মুড়ে নিয়ে দেওয়া হতো, কাটে নিয়ে গিফট করে দিলেন, যান রাজাকে দিয়ে দেন। এবং স্তন কাটার ফলে তার মৃত্যু হয়ে যায়, অনেক রক্ত বের হয়নি। তাহলে এরকম ব্রেস্ট ট্যাক্সের মতো কুপ্রথাও ছিল, যেটা আনটাচেবল বা ছোট জাতিদের সাথে নেওয়া হতো। ছোট জাতি বড় জাতি বলে কিছু নেই, আমি বারবার বলছি যে মানুষের চিন্তাধারা, কিন্তু জাস্ট আমি এটাকে বোঝাবার জন্য ছোট জাতির প্রয়োগ করছি, ঠিক আছে? শূদ্রদের প্রয়োগ করছি, শূদ্র শব্দ আছে এখানে, শূদ্র বা আনটাচেবল, ঠিক? তাহলে আনটাচেবিলিটি একটা আদৌ ভালো প্রথা নেই। যখন ভারত স্বাধীন হলো এবং সংবিধান তৈরি হলো, তখন B.R. আম্বেদকর, ডক্টর B.R. আম্বেদকর, ডক্টর B.R. আম্বেদকর একটা এমন জাতির থেকে ছিলেন, আনটাচেবলস থেকে ছিলেন, আনটাচেবল জাতির থেকে, যেটা ছুয়াছুতের নিজে শিকার হয়েছিলেন। এমনকি তাকে বলা হতো যে পড়ার সময় তিনি যখন যেতেন, তার ক্লাসের মধ্যে তাকে ক্লাসে একসাথে বসে নিয়ে পড়তে দেওয়া হতো না, ক্লাসের বাইরে তিনি বসতেন। যেখানে অন্যান্য লোকগুলো বসতো, তিনি আনটাচেবল বলেনি, ক্লাসের বাইরে বের হতেন, ছুয়াছুত হয়ে যাবে বলেনি। তিনি কুয়ার থেকে জল তুলে নিয়ে খেতে পারবেন নাই, কেউ জল তুলে দিবে, যতই চেষ্টা হোক ওকে ঢালি দিবে, তবে গিয়ে খেতে পারবেন। তাহলে B.R. আম্বেদকর এরকম লোক, ভাবছো যে আনটাচেবলের শিকার হয়েছে, আনটাচেবিলিটি যার মধ্যে সেই সময় বিরাট প্রচলনে ছিল, সেই সময় লোকটা পড়েছেন এবং এডুকেশন আর জ্ঞানের নলেজের পাওয়ার দেখো, তিনিই যে আমাদের সংবিধানটাকে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি সংবিধান লিখেছেন। ভাবছো এডুকেশনের কত বড় পাওয়ার আছে? তার আগে আমরা যদি আরো ইতিহাসের আগে যাই, জ্যোতিবা ফুলে আছে, জ্যোতিবা ফুলে সেখান থেকে স্টার্ট হয়েছে, তিনি একটা ছোট জাতির বলা হতো যে ওখান থেকে আসছিলেন, আনটাচেবল থেকে। ও তো ইতিহাসে গিয়ে নিয়ে না, মেন সংবিধান বুঝছি, সংবিধান বুঝবো, ইতিহাস যখন বুঝবো তখন আলাদা করে নি, যখন রিজার্ভেশনকে আলাদা করে নিয়ে পড়বো তখন এগুলো জিনিসগুলো ক্লিয়ার। তাহলে আনটাচেবল কি ছিল? আনটাচেবিলিটির উপরে কি বলা হয়েছে? এবলিশন। এবলিশন মানে বাদ দেওয়া হবে আনটাচেবিলিটি। এই নিয়ম চলবে না, যদি কেউ ছুয়াছুত করছে তাহলে তার শাস্তি আছে। দুটা জিনিস বলা হয়, একটা জিনিস তো বলা আছে যে এবলিশন, এবলিশন মানে এটা তো শেষ করা হবে আনটাচেবিলিটিকে। কিসে? আনটাচেবিলিটিকে। হ্যাঁ, একটু ছোট করে নিয়ে লিখছি, আনটাচেবিলিটিকে শেষ করে দেওয়া হবে। আরেকটা এখানেই বলা আছে, ইট ইজ এ পানিশেবল অফেন্স, পানিশেবল অফেন্স। যদি কেউ এই আনটাচেবিলিটি বাদ হওয়ার পরও, যদি কেউ আনটাচেবিলিটি ও এই ছুয়াছুত অস্পৃশ্যতা বাদ যাওয়ার পরও যদি কেউ এরকম প্রথা করছে, তাহলে তিনি শাস্তি পাবেন। অনেকগুলো অ্যাক্ট বানানো আছে এরকম, যেমন আনটাচেবিলিটি অ্যাবলিশন অ্যাক্ট, আনটাচেবিলিটি অ্যাবলিশন অ্যাক্ট আছে, একটা নিয়ম বানানো আছে 1955 অনুযায়ী। তাছাড়া আছে সিভিল রাইটস প্রোটেকশন অ্যাক্ট, সিভিল রাইটস
প্রোটেকশন অ্যাক্ট আছে 1976, তাছাড়া SC/ST অ্যাক্ট আছে একটা, এটা আছে মোটামুটি 1989। এতগুলো অ্যাক্ট আছে যে যদি কোনো আনটাচেবিলিটি যদি কোনো করা হচ্ছে, অস্পৃশ্যতা করা হচ্ছে, ছোঁয়াছুত যদি করা হচ্ছে, তাহলে তারা শাস্তি দেওয়া হবে তাদেরকে। এতগুলো অ্যাক্ট আছে, এতগুলো অ্যাক্ট অনুযায়ী পরীক্ষা এগুলো মুখস্থ রাখার দরকার নেই, বাস এটা এক্সট্রা নলেজের জন্য। তাহলে আমরা কি মনে রাখলাম? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, ছোঁয়াছুত বা অস্পৃশ্যতা দূর করার জন্য একটা অ্যাক্ট বানানো হয়েছে, একটা আর্টিকেল আছে, সেটার কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 17। যে যদি এটাকে একদমই বাদ দেওয়া হয়েছে, যদি এখনো কেউ করছে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে কি দেওয়া হবে না? দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, এমনকি 6 মাসের জেল পর্যন্ত হয়ে যেতে পারে যদি এরকম কেউ প্রথা করছে। ক্লিয়ার? যাব নেক্সট। এখানে যদি আমরা দেখি তাহলে আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি হোয়াট ইজ, কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ আনটাচেবিলিটি, হোয়াট is untouchability? বা who are untouchable, who are untouchable? সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করা হলো মহারাজ আমরা তো জানি না আনটাচেবল কারা, তাহলে আপনি বলে দেন আনটাচেবল কাদেরকে মানবো, কোন জাতিকে আমরা আনটাচেবল মানবো? ঠিক, তখন একটা কেস হয় জয় সিং কেস, জয় সিং কেস, যেটা মোটামুটি 1979 হয়েছে জয় সিং কেস, সুপ্রিম কোর্টে যায়। এই কেস অনুযায়ী বলে দেয় সুপ্রিম কোর্ট যে হিস্ট্রিতে দেখো, হিস্টোরিক্যাল রেফারেন্স নিয়েছে, হিস্টোরিক্যাল রেফারেন্স মানে হিস্ট্রিতে তাকাও, হিস্ট্রিতে যাদেরকে আনটাচেবল মানা হয়েছে, যেমন বর্ণপ্রথার মধ্যে শূদ্র জাতি, হ্যাঁ, তাছাড়া আমাদের এই আনটাচেবল যে আরো অন্যান্য যে জাতি রয়েছে, আমরা বলে থাকি না সব কথায় নিয়ে যে ছোট জাতি, কিন্তু ছোট জাতি বড় জাতি হয়নি, তাহলে এই যে ছোট জাতি আনটাচেবল বলা হতো, সেই জাতিকে ইতিহাস থেকে রেফারেন্স নিয়ে বলা হয়েছে যে ইতিহাসে যাদেরকে মানা হচ্ছে আনটাচেবল তাদেরকে মানবে। তাহলে প্রথমে কনস্টিটিউশনে দেওয়া আছে কে কারা আনটাচেবল, দেওয়া আছে না, কারা আনটাচেবল সে সম্পর্কে দেওয়া নেই। সুপ্রিম কোর্টে কেস হয়েছিল জয় সিং কেস 1979, এই কেস অনুযায়ী বলা হয় যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ইতিহাসে তাকাও, ইতিহাসে যারা আনটাচেবল মানা হয়েছে তাদের জন্যই আনটাচেবিলিটি নিয়ম, কিন্তু এই নিয়ম আনটাচেবিলিটির বিরুদ্ধে, আনটাচেবিলিটি করা চলবে না, অস্পৃশ্যতা করা চলবে না, ছোঁয়াছুত করা চলবে না, ভেদাভেদ করা চলবে না। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট যাবো, ছবি তুলো জলদি, হয়েছে আর্টিকেল 18। বুঝতে পারছো তো? বলো। আচ্ছা, একটা ফেমাস জিনিস আছে আনটাচেবিলিটি ইজ এ সিন, আনটাচেবিলিটি একটা পাপ, কে বলেছেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর একটা কথা আছে আনটাচেবিলিটি ইজ এ সিন, মানে অস্পৃশ্যতা, ছোঁয়াছুত এই জিনিসটা একটা পাপ জিনিস বলে। যদি এরকম করছো, আমরা আসলে তো একে অপর, এখন তো আমরা সবাই মানুষ, এখন থাক বা যবেই থাক আমরা সবাই তো মানুষ, হ্যাঁ, তাহলে আমাদের সবার জীবন আছে, আমরা কোনো যদি নোংরা জানোয়ার না থাকে তাহলে জানোয়ারের প্রতিও আমরা ছোঁয়াছুত জিনিসটা করি না, কিন্তু মানুষের প্রতি আমরা কখন থেকে করে আসছি জিনিসটা ভাবছো? হ্যাঁ, এই অস্পৃশ্যতা, এই আনটাচেবিলিটি জিনিসটা কতটা খারাপ। তাহলে মহাত্মা গান্ধী এটাকে বলেছেন কে? আনটাচেবিলিটি ইজ এ সিন। ভাবছো যে বাচ্চার সাথে এরকম অস্পৃশ্যতা, ছোঁয়াছুতের ভাব হয়েছে, সেই বাচ্চাটা একদিন গিয়ে নিয়ে আমাদের দেশের সব থেকে বড় সংবিধান যে বই, বুক অফ রুল, সেই বইটা লিখেছে। ভাবছো, পাওয়ার অফ এডুকেশন। পড়ো ভাই, পড়ো। চলো নেক্সট যাই। আর্টিকেল 18, আর্টিকেল 18, আর্টিকেল 18 বলছে অ্যাবলিশন অফ টাইটেলস, কোন টাইটেল বা উপাধি রাখা চলবে না। হ্যাঁ, এরকম কি স্যার? তাহলে আমার নাম প্রশান্ত কুমার, আমার কুমার তো আমার টাইটেল, তাহলে আমার উপাধি রাখা চলবে না? আমার নাম আসিফ খান, আমার নাম টাইটেল উপাধি রাখা চলবে না? হ্যাঁ, সুস্মিতা স্বরাজ উপাধি রাখা চলবে না? সুস্মিতা সোরেন, হ্যাঁ, উপাধি রাখা চলবে না? তাহলে উপাধি কিসের? নামের পিছনে যে উপাধি, সেই উপাধির কথা বলা হচ্ছে না, একটা আলাদা করে নিয়ে উপাধি দেওয়া হতো আগে, যেমন মহারাজ,
মহারাজ, রাজা, রায় সাহাব, রায় সাহাব, এরকম করে নি আগে উপাধি লিত লো, জানছো? তাছাড়া আর কিরকম কিরকম উপাধি লেই মনে করো, বলো? আলাদা আলাদা উপাধি লেই নো, যেমন ডক্টর, হ্যাঁ উপাধি লেই ডক্টর, সবাই আলাদা আলাদা উপাধি লেই। আর কিরকম উপাধি নেওয়া যায় বলো? আলাদা আলাদা অনেক উপাধি আছে, যেমন হ্যাঁ উকিল, উকিল, উকিলে কি উপাধি হয়? উকিলে, আচ্ছা অন্য কোনো উপাধি এরকম মনে করো, জাস্ট এই যে উপাধিগুলো, ঠিক আছে? কর্নেল, এইগুলা এক একটা উপাধি হয়। তো এইগুলোর মধ্যে বলা হয়েছে যে উপাধি লিয়া চলবে না, কোনগুলো আলাদা করে নি, এই ধরনের উপাধি। ডক্টর আর কর্নেলের উপরে একটু পরে আসছে। তাহলে এই ধরনের উপাধি কর্নেল, রাজা, রায় সাহেব, হ্যাঁ গান্ধী, কি জোরে বলো? হ্যাঁ রানী, রানীও কোনো টাইটেল হয় নাই, যদিও এই সময় নিত আর কি। আগেকার দিনে যে টাইটেল গুলা নেওয়া হতো, রাজবীরকে বীর, মহাবীর, এরকম করে নি কোন একটা টাইটেল নিয়ে নিল, ঠিক আছে? আমরা যখন ইতিহাস পড়ি, শের খান, শের খান উপাধি নিয়েছিল কে? শের শাহ, সুরের নাম ছিল শের, পরে শের যখন মারলো, বাঘ মারলো, তখন তার নাম শের খান হয়ে গেল। এই যে উপাধি, এই উপাধি নেওয়া চলবে না। কে বলছে? এবলিশন অফ টাইটেলস। কে বলেছে? আর্টিকেল 18 বলেছে। ক্লিয়ার? তাহলে আর্টিকেল 18 সাবক্লজ 1 বলছে স্টেট কোন সিটিজেনকে দিবে না, কোন সিটিজেনকে, এনি সিটিজেন, এনি সিটিজেন, কোন সিটিজেনকে উপাধি দেওয়া হবে না, এনি সিটিজেন কে টাইটেল দেওয়া হবে না। ক্লিয়ার? কে দিবে না? স্টেট দিবে না। স্টেট কি? আর্টিকেল 12 আমরা পড়েছি। স্টেট কি যারা পড়ো না, আর্টিকেল 12 খুলে নিয়ে তাকিয়ে দেবে, ভালোভাবে বোঝানো আছে। আর্টিকেল 18(1), প্রথমে আর্টিকেল 18 কি বলছে? এবলিশন অফ টাইটেলস। টাইটেল যে উপাধিগুলো, সেগুলোর নাশ, বিনাশ, সেই টাইটেল দেওয়া চলবে না এক্সট্রা করে নিয়ে, ঠিক আছে? এরপরে আর্টিকেল 2, আর্টিকেল 18 সাবক্লজ 2, আর্টিকেল 18 প্রথম আর্টিকেলে কি বলছে? প্রথম আর্টিকেল 18 বলছে যে কোনো টাইটেল নেওয়া চলবে না। আর্টিকেল 18(1) কি বলছে? স্টেট কোন সিটিজেনকে টাইটেল দিবে না। এরপরে এইখানে বলা আছে কোন ইন্ডিয়ান সিটিজেন, কোন ইন্ডিয়ান লোক, কোন ইন্ডিয়ান বাইরের থেকে, কোন ফরেন কান্ট্রি থেকে, ফরেন থেকেও কোনো টাইটেল নিতে পারবে না, ঠিক আছে? উইদাউট দ্য পারমিশন অফ প্রেসিডেন্ট। যদি প্রেসিডেন্ট পারমিশন দিচ্ছে তবে সেটা ব্যতিক্রম, কিন্তু সাধারণত আমি বলবো যে টাইটেল নিয়ে নেবো তাহলে চলবে না। হ্যাঁ কোনো সম্মানের জন্য কোনো জিনিস দিতে পারে, ওটাও আসছি পরে, হয়েছে? এরপরে আর্টিকেল 18 সাবক্লজ 3 বলছে যে কোনো ফরেন লোক আছে ভারতের মধ্যে, কোনো ভারতের মধ্যে কোনো ফরেন লোক আছে, মানে বিদেশি লোক আছে, ভারতের মধ্যে কাজ করছে। কাজ কি করছে? ভারতের মধ্যে যদি কোনো কাজ করেন সেটাকে বলা হয় অফিস অফ প্রফিট, লাভজনক পদ। কি বলা হয়? অফিস অফ প্রফিট। তাহলে কোনো ফরেনারও আছে, কোনো ফরেনারও আছে, অফিস অফ প্রফিটে আছে, সেও বাইরের থেকে কোনো টাইটেল নিতে পারবে না যতক্ষণ না ভারত সরকার তাকে দিচ্ছে, ঠিক আছে? তাহলে সেও টাইটেল নিতে পারবে না, নিজের থেকে কোনো টাইটেল নিতে পারবে না। স্টেটও চাইলে দিতে পারবে না, যদি স্টেটের ইচ্ছা হয় তবে প্রেসিডেন্টের অনুমতিতে দিতে পারবে। কিরকম? আলাদা করে নিয়ে, ওটা আলাদা পরের জিনিস, ওটা বুঝাচ্ছি। এরপর অফিস অফ প্রফিট জিনিসটা কি? অফিস অফ প্রফিট মানে হচ্ছে, দেখো দুটো জিনিস, একটা সেবার পদ, একটা লাভজনক পদ। নেতা মন্ত্রী যারা আছে সব সেবার পদে আছে, ওরা লাভজনক পদ নাই। আমরা যে চাকরি করছি, যত চাকরিজীবী আছি, পিওন থেকে শুরু করে নিয়ে আইএস ডিএম অফিসার, একদম আইপিএস অফিসার থেকে শুরু করে সবগুলো কি লাভজনক পদ। তাহলে আমাদেরকে যদি ইলেকশন, পরবর্তী চ্যাপ্টারে যখন পড়বো ইলেকশন লড়ার পদ্ধতি, যখন আমাদেরকে ইলেকশন লড়তে হয়, যদি কেউ এরকম পদে আছে, সেই সরকারি চাকরি করছে, সরকারের আন্ডারে আছে, এরকম কেউ আছে, তাহলে তাকে যদি ইলেকশন লড়াই করতে হয়, নিজের পদটা ছাড়তে হবে, তারপরে ইলেকশন লড়াই করতে হবে, ঠিক আছে? কিন্তু যদি কোনো নেতা মন্ত্রী আছে, প্রধান আছে, তাকে যে প্রধানের পদে আছে, সে চাইবে যে আমি এমএলএ এর ইলেকশন লড়াই করব, তাহলে প্রধানের পদ ছাড়তে হবে না, সেই পদে থাকে নিয়ে সে লড়াই করতে পারবে, ঠিক আছে? তাহলে দুটা জিনিস দিলাম, অফিস অফ প্রফিট, অফিস অফ, একটা লাভজনক পদ, একটা কি জনক পদ? সেবাজনক পদ। তাহলে যে যারা চাকরিজীবী তারা কি জনক পদে? লাভজনক পদে। নেতা মন্ত্রী, প্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কি জনক পদ?
প্রেসিডেন্ট, গভর্নর সবগুলো কি বটে? সেবাজনক পদ বটে। ক্লিয়ার? কোনো সমস্যা? নেক্সট, আর্টিকেল 18 সাব ক্লজ 4 ই বলছে যে কোন ইন্ডিয়ান সিটিজেনই থাক না কেন কিংবা কোন ফরেনারই থাক না কেন, ফরেনারই থাক না কেন, এরা দুজনেই কোনো গিফট নিতে পারবে না আউটসাইড থেকে। গিফট কোথা থেকে? আউটসাইড অফ ইন্ডিয়া। ভারতের ইন্ডিয়া থেকে কোনো গিফট নিতে পারবে নাই, আউট অফ ইন্ডিয়া হয়ে গেল আউটসাইড অফ ইন্ডিয়া। ভারতের বাইরে থেকে কোনো গিফট নিতে পারবে নাই যতক্ষণ না তিনটা জিনিসের উপরে প্রেসিডেন্ট রাজি হচ্ছে। প্রেসিডেন্ট রাজি হলে তাহলে নেওয়া যেতে পারে, প্রেসিডেন্ট রাজি না হলে নেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে কি রকম করলাম? আর্টিকেল 17 কি বলে? আর্টিকেল 17 এবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি মানে ছোঁয়াছুত। যদি কেউ ছোঁয়াছুত করছে তাহলে তার সাথে লাগবে কানুন, অনেকগুলো নিয়ম আছে। নিয়মগুলো কি কি আছে? ফার্স্ট নাম্বার হচ্ছে এবলিশন অফ আনটাচেবিলিটি অ্যাক্ট 1955। তারপরে কি আছে? তারপরে সিভিল রাইটস প্রোটেকশন অ্যাক্ট 1976। তারপরে আছে SC/ST অ্যাক্ট আছে, কত নম্বর? 1989। ঠিক আছে? তাছাড়া একটা কেস হয়েছিল 1979 এ জয় সিং এর কেস, সেই কেসের মধ্যে দ্বারা আনটাচেবিলিটির উদাহরণ স্বরূপে কোনগুলো আনটাচেবিলিটি তিনি সুপ্রিম কোর্ট বলেছেন এবং বলেছেন যে এই যে ইতিহাসে দেখো, ইতিহাসে যাদেরকে আনটাচেবিলিটি মানা হয়েছে তারাই আনটাচেবিলিটি আমাদের সংবিধানের বলা আছে। তাহলে অন্য সংবিধানে ডিফাইন করা নেই বা দেওয়া নেই যে কারা আনটাচেবল। ক্লিয়ার? কে বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে, ইতিহাসে থাকা। ক্লিয়ার? এরপরে মহাত্মা গান্ধী কি বলেছেন? আনটাচেবিলিটি ইজ এ সিন। আনটাচেবিলিটিকে কি বলেছেন? বলে জোরে কি বলেছেন? পাপ বলেছেন। এরপর আর্টিকেল 18 কি আছে? ঘুমাবে নাই, সোজা বসো। আর্টিকেল 18 কি আছে? আর্টিকেল 18 বলা হচ্ছে এবলিশন অফ টাইটেলস। কোনো উপাধি নেওয়া চলবে না যতক্ষণ না প্রেসিডেন্ট চাইছে। প্রথম আর্টিকেল 1 কি বলা আছে? স্টেট কাউকে কোনো উপাধি দিবে না। আর্টিকেল 2 কি বলছে? বাইরের থেকে কোনো দেশ, বাইরের কোনো ফরেন কান্ট্রি থেকে কোনো ভারতীয় সিটিজেন কোনো উপাধি নিতে পারে না। আর্টিকেল 18 সাব ক্লজ 3 কি বলছে? যে ভারতীয় হোক বা ভারতের বাইরের হোক, কোনো ফরেনারও বাইরের থেকে কোনো টাইটেল নিতে পারবে না যদি ভারতের মধ্যে সে অফিস অফ প্রফিটে আছে। এমন নাই যে কেউ ঘুরতে এলো ভারতে। হ্যাঁ, এগুলো অ্যাওয়ার্ড, টাইটেল নয়। কিন্তু অ্যাওয়ার্ড এবং টাইটেলের মধ্যে পার্থক্য আছে। সম্মান এবং টাইটেলের মধ্যে পার্থক্য আছে, অনার এবং টাইটেলের মধ্যে পার্থক্য আছে। যদি আমরা দেখি কিং খান, শাহরুখ খান, কিং খান, নিজের আগেরটার নামটা যদি আগে লিখা কিং খান আমার উপাধি বটে, যতক্ষণ না এটা তার সম্মান হিসাবে আছে ঠিক আছে। যখনই কিং খান লিখা দিবে, এবলিশন অফ টাইটেলস। বাস এমনি বলা কিং কোহলি, তাহলে কিং লাগিয়ে নিল আগেটাই, রাজা, তাহলে হয়ে গেল। রাজা আসলে লিখিত ভাবে সে লিখে কি? আমার নাম রাজা কোহলি। লিখিত ভাবে লিখলে কেস হয়ে যাবে আর্টিকেল 18। ঠিক আছে? প্রিন্স শুভমন গিল হবে না, এগুলো টাইটেল বটে একটা। তাহলে এই টাইটেল গুলো নেওয়াই চলবে না। এগুলো কেউ ডাকে ওটা আলাদা ব্যাপার। যেমন আমরা অনেক সময় আমরা ডাকে থাকি ফাদার অফ নেশন। কাকে ডাকি? ফাদার অফ নেশন। কাকে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে কি বলা হয়? জাতির জনক, জাতির পিতা, ফাদার অফ নেশন বলা হয়। কিন্তু ইনারও এই টাইটেলটা দেওয়া নেই। একবার একটা আরটিআই করা হয়েছিল। আরটিআই মানে রাইট টু ইনফরমেশন। যদি কোনো জিনিস জানার থাকে তুমি আরটিআই করতে পারো, একটা আরটিআই ফাইল করতে পারো, লিখিতভাবে দিতে পারো যে তুমি কিছু জানার জন্য। একজন মেয়ে, 10 বছরের মেয়ে আরটিআই করেছে এবং জানিয়েছে যে ফাদার অফ নেশন। মহাত্মা গান্ধীকে কি সত্যিকারে কে দিয়েছে টাইটেল ফাদার অফ নেশন? বললো কেউ ফাদার অফ নেশন তাকে টাইটেল দেয় নাই। তাহলে তার জাতির জন্য কি তার টাইটেল? না, আদৌ নাই। লোক বলে 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 তাকে দিয়ে নিয়েছে। আমরা লিখিতভাবে তিনি কোথাও লিখেন নাই যে ফাদার অফ নেশন, মহাত্মা গান্ধী ফাদার অফ নেশন, কোনো নাই। ঠিক আছে? তাহলে মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশন টাইটেল কেউ দেয়নি, এমনি মুখে বলে নিয়ে দেওয়া হয়। ঠিক? মুখে বলে নিয়ে আমরা জাস্ট একটা সম্মান জানিয়ে থাকি। আর সুপ্রিম কোর্টও বলা হয়েছে যে আরটিআই যখন ফাইল করা হলো তখন বলা হয়েছে যে ফাদার অফ নেশন এটা আমরা বলছি ভুল নেই, কেননা এটা একটা সম্মানের জন্য। তিনি এত বড় কাজ করে গেছেন, আমাদের দেশকে স্বাধীনতার জন্য হেল্প করেছেন, স্বাধীনতা পেতে হেল্প করেছেন, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার জন্য তাকে ফাদার অফ নেশন আমরা ডাকতে পারি, কিন্তু লিখিত আকারে দিতে পারি
না। লিখিত আকারে তার টাইটেল আছে ফাদার অফ নেশন? না। কেউ দিয়েছে? না। ক্লিয়ার? নাইটহুড উপাধি, নাইটহুড উপাধি এখনো যদি থাকতো তাকে ছাড়তে হতো। ক্লিয়ার? তাহলে বিদেশি দেওয়ার নাইটহুড উপাধি আমাদের ইয়াকে পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, যখন 1919 সালে আমাদের জালিয়ানবাগ হত্যাকাণ্ড হলো, তিনি নাইটহুড উপাধি ত্যাগ করে দিলেন। কাইজারে হিন্দ টাইটেল পেয়েছিলেন ইনি, ঠিক তার এইভাবে করে নিয়ে ছাড়া হয়েছে। তো যাই হোক, টাইটেল ওটা বড় ইতিহাসের ব্যাপার। তো মনে রাখবে, যে কোনো টাইটেল হোক সেই টাইটেলটা সে লিখিত ভাবে না, মুখে বলছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু লিখিত ভাবে লিখে যেতে পারবে কি না? কিং কোহলি বিরাট, না। কিং বিরাট কোহলি, না, চলবে না। আর্টিকেল 18 এর অ্যাবলিশন বটে। কেন? এটা সমান, সবাইকে সমান করছে। তো আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত আমরা কি পড়েছি? ইকুয়ালিটি বিফোর ল, হ্যাঁ, রাইট টু ইকুয়ালিটি আমরা করেছি। আর্টিকেল ফার্স্ট মৌলিক অধিকার, সেটা কি? রাইট টু ইকুয়ালিটি। কত থেকে কত? 14 থেকে 18 মধ্যে আছে। এখানে দেখো সবাইকে সমান করছে। আমি যদি কোনো উপাধি নিয়ে নিই তোমার পাশে, আমি কোনো কাজ না করে নিজে উপাধি নিয়ে নিলাম, তাহলে কি কেমন মনে রাখ? যে তুমি নিজেকে ছোট মনে করবে আমার পাশে, আমি বড় মনে করবো যে আমি বিরাট মহান কাজ করছি, কিন্তু আসলেও নয়। এরপরে দেবো এক্সেপশন আছে। এক্সেপশন মানে হচ্ছে কোন দিকে? এখানে লেখা যাবে, দেখতে পাওয়া যাচ্ছে এক্সেপশন মানে ব্যতিক্রম। ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি বটে? যেমন ভারত রত্ন। আচ্ছা, আর্টিকেল 18 সাবক্লজ 1 এ একটা জিনিস বলতে ভুললাম, যে এনি সিটিজেন, যে স্টেট কোন সিটিজেনকে কোনো টাইটেল দিবে নাই এক্সেপ্ট দুটা জিনিসে। দুটা ব্যতিক্রম আছে এখানেও, এডুকেশন আর আর্মি। আর্মি এবং এডুকেশনে দিতে পারে, আর্মি এবং এডুকেশনে দেওয়া যেতে পারে টাইটেল। যেমন আর্মির মধ্যে কর্নেল পদ, কর্নেলটা কলোনেল লেখা হয়, হ্যাঁ, কর্নেল পদটা আর্মির মধ্যে ওরা উপাধি দিতে পারে, ওরা রাখতে পারে। ঠিক আছে? এডুকেশনের মধ্যে ডক্টর, নাই ডক্টর, যারা ডক্টর করে চিকিৎসা করে, তো ডক্টর। আর ডক্টর যদি এরকম করে নিয়ে লিখে দিল ক্যাপিটাল, তাহলে এটা ডক্টর মানে পিএইচডি ওয়ালা বটে। এটা পিএইচডি যারা করে তারাও ডাক্তার হয়, হ্যাঁ। আর নর্মাল যারা চিকিৎসা করে তারাও ডাক্তার হয়। তাহলে ডাক্তার যে উপাধিগুলা, এগুলা কি জিনিস? এক একটা শিক্ষা ক্ষেত্রে দেওয়া, একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া উপাধি বটে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে উপাধি দেওয়া যেতে পারে, আর্মি চিফের, আর্মি সেক্টরে উপাধি দেওয়া যেতে পারে, তাছাড়া অন্য কোনো উপাধি দেওয়া যেতে পারে নাই। আর্টিকেল কি বলছে? আর্টিকেল 18 বলছে এবলিশন অফ টাইটেলস, কোনো টাইটেল দেওয়া, কোনো উপাধি দেওয়া যাবে না। আর্টিকেল 18 সাবক্লজ 1 কি বলছে? স্টেট কোনো সিটিজেনকে কোনো টাইটেল দিবে নাই। দুটা ব্যতিক্রম আছে, কি কি? এডুকেশন, বলো জোরে, আর আর্মি। এডুকেশনের মধ্যে ডক্টর, আর্মির মধ্যে কর্নেল র্যাঙ্কে যেমন উপাধি দেওয়া হয়। ঠিক আছে? তাছাড়া আর দাঁড়াও, আর্টিকেল 18 সাবক্লজ 2, আমি গ্যারান্টি দিচ্ছি পড়াটা কমপ্লিট করার পরে কোনো সমস্যা হবে না, তারপরে কোশ্চেন করবে, মাঝে করবে, আমি ভুলে যাচ্ছি। আর্টিকেল 18 সাবক্লজ 2 কি বলছে? কোনো বাইরের থেকে, কোনো ইন্ডিয়ান সিটিজেনকে বাইরের থেকে কোনো টাইটেল দেওয়া চলবে না। আর আর্টিকেল 18 সাবক্লজ 3 কি বলছে? ভারতের মধ্যে কেউ ফরেনারই আছে, যদি সে অফিস অফ প্রফিটে আছে, তাহলেও সে বাইরে থেকে কেউ তাকে এরকম করে নিয়ে টাইটেল দিতে পারে না। আর্টিকেল 13 সাবক্লজ 4 কি বলছে? ভারতের কোনো সিটিজেন হোক বা ফরেনার হোক, বাইরের দেশের থেকে কোনো গিফট নেওয়ার আগে প্রেসিডেন্টকে জানাতে হবে। ক্লিয়ার? এরপরে ব্যতিক্রম জিনিসটা কি না, ভারত রত্ন, পদ্মশ্রী বা পদ্মা অ্যাওয়ার্ড, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এরকম করে অ্যাওয়ার্ড গুলো আছে, হ্যাঁ। এই অ্যাওয়ার্ড গুলো এইগুলোর মধ্যে আসে নাই। এই অ্যাওয়ার্ড গুলো সরকার চাইলে দিতে পারে, যেমন ভারত রত্ন অনেকে পায়। ফার্স্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, প্রথম যদি সিভিলিয়ান, সর্বশ্রেষ্ঠ যদি সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটা ভারত রত্ন বটে। আর তারপরে পদ্ম অ্যাওয়ার্ড গুলো আছে। এই স্টার্টটা হয়েছিল 1954-এ, এই জিনিসগুলো ভারত রত্ন পদ্ম অ্যাওয়ার্ডটা শুরু হয়েছিল। প্রথম 3 জন ভারতের মধ্যে ভারত রত্ন পেয়েছিলেন, সেটা হচ্ছে সিভি রমন, সি রাজগোপালাচারী আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। ঠিক আছে? ক্লিয়ার? জিকের কোশ্চেন বটে এগুলো। প্রশ্ন জিজ্ঞেস করবে ভারত রত্ন কবে চালু হয়? 1954। প্রথম 3 জন যে ভারতীয় ভারত রত্ন পেয়েছিলেন সেগুলো কে? সিভি রমন, সি রাজগোপালাচারী আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। ক্লিয়ার? সমাপ্ত করে দিই, ক্যাপচার করো জলদি। বুঝতে পারছো না? কি খিচড়ি হচ্ছে? তোমরা বলছো না, বলিনি খিচড়ি হচ্ছে, জোরে জোরে বলো।
জোরে জোরে না বললে ঘুমাচ্ছো কি ক্লাসে ফাইজান? আর্টিকেল 18 আরো ভালো করে বুঝো। চলো একদম জোরে জোরে বলে চলবে। হ্যাঁ, আর্টিকেল 18 কি বলে? এভলিউশন অফ টাইটেলস। টাইটেল দেওয়া চলবে না, দেওয়া চলবে না। আর্টিকেল 18 জোরে বলো রামকিশোর, জোরে বলো। আর্টিকেল 18 সাব ক্লজ 1 কি বলে? টাইটেল দেওয়া। স্টেট চাইলে টাইটেল দিতে পারবে না, স্টেট চাইলে কোনো টাইটেল দিতে পারবে না। দুটা ব্যতিক্রম আছে, কোন ক্ষেত্রে দেওয়া যায়? এডুকেশনে দেওয়া যায়, প্লাস আর্মিতেও দেওয়া যায়, যেমন ডক্টর পদটা, কর্নেল পদটা। ঠিক আছে। তাছাড়া 18 সাব ক্লজ 2 কি বলা হয়? যে ফরেন থেকেও কোনো নেওয়া চলবে না, ফরেন কান্ট্রি কোনো বিদেশ থেকেও নেওয়া চলবে না টাইটেল। আর্টিকেল 18 সাব ক্লজ 3 কি বলা হয়? যে কোনো ফরেনারও নিতে পারবে না ভারতের মধ্যে, যদি সে কিসে আছে, কোন পদে আছে বলো? অফিস অফ প্রফিট। অফিস অফ প্রফিটের মধ্যে আছে, তাহলে সে নেওয়া চলবে না। আর্টিকেল 18 সাব ক্লজ 4 কি বলছে? কোনো গিফটও নেওয়া চলবে না যদি তারা অফিস অফ প্রফিটে আছে। অফিস অফ প্রফিট মানে সিটিজেন হোক বা ফরেন কান্ট্রির লোক হোক, যদি অফিস অফ প্রফিটে আছে, কোনো সরকারি চাকরির আন্ডারে আছে, তাহলে তারা নেওয়া চলবে না। কি চলবে না? কোনো গিফটও নেওয়া চলবে না। ব্যতিক্রম আছে ভারত রত্ন অ্যাওয়ার্ড, পদ্ম অ্যাওয়ার্ড। ভারত রত্ন পদ্ম দুটো অ্যাওয়ার্ড কবে চালু হয়? 18 লিখেছিল কি 1954 চালু হয়। প্রথম যারা পেয়েছিলেন সেটা কে? সিভি রমন, সর্বপল্লী রাধাকৃষ্ণ আর শ্রী রাজগোপালাচারী। তিনজনের নাম মুখস্থ করো, এখন নাম মুখস্থ করলে আমি ছাড়বই না। জলদি বলো। সিভি রমন, জোরে বলো। সিভি রমন, শ্রী রাজগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণ। বলো, আমার আঙ্গুলে তাকায় বলো। সিভি রমন, শ্রী রাজগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণ। বলো। সিভি রমন, শ্রী রাজগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণ। কত সালে? 1954 সালে এটা শুরু হয়। ঠিক আছে, ক্লিয়ার? কোনো সমস্যা, কোই তকলিফ নাই? চলো আরেকবার রিভাইজ করি। হ্যাঁ, বলো। আর্টিকেল 1, India, that is Bharat, shall be a union of state. Article 2, admission and establishment of new states. ভারতের মধ্যে অন্তর্ভুক্তি করা হয় নতুন স্টেটকে। আর্টিকেল 3, ভারতের মধ্যে স্টেটের নাম পরিবর্তন, সীমানা পরিবর্তনের সম্পর্কে আর্টিকেল 3। আর্টিকেল 4, আর্টিকেল 2 এবং 3 আর্টিকেল 368 এর বাইরে থাকবে। সাধারণ নির্বাচন দ্বারা, সাধারণ সিম্পল মেজরিটি দ্বারা, এটা আর্টিকেল 368 এর লাগবে না। সিম্পল মেজরিটি দ্বারা আর্টিকেল 2 এবং 3 কাজ করতে পারে। আর্টিকেল 4, আর্টিকেল 5, বিইং এ সিটিজেন অফ ইন্ডিয়া। আর্টিকেল 6, যারা ভারত থেকে, যারা পাকিস্তান থেকে ভারতে আসে। আর্টিকেল 7, যারা ভারত থেকে পাকিস্তানে গেছে এবং পাকিস্তান থেকে আবার ভারতে আসে। আর্টিকেল 8, ভারতের বাইরে যারা থাকছে। আর্টিকেল 9, ভারতের বাইরে থাকলে সিটিজেনশিপ নিলে এদিকে গেল। আর্টিকেল 10, আর্টিকেল 5 থেকে 9 এর মধ্যে নিয়ম বানানোর দায়িত্ব কার? পার্লামেন্টের। মানে কতদিন থাকবে সেই নিয়মটা প্রযোজ্য করে। আর্টিকেল 10 কি বলে? 10 তো বললাম। 11 কি বলে? নতুন নিয়ম যদি বানাতে হয় সিটিজেনশিপ সম্পর্কে, তাহলে কে বানাবে? পার্লামেন্ট। পার্লামেন্টের কোন মিনিস্ট্রি? হোম মিনিস্ট্রি। আর্টিকেল 12 কি বলে? ডেফিনেশন অফ স্টেট। আর্টিকেল 13 কি বলে? স্টেট শ্যাল নট মেক এনি ল দ্যাট উইল বি এগেইনস্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 14 কি বলে? ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল এখানে পড়েছি। আর্টিকেল 15 কি বলে? দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট অন দ্য গ্রাউন্ডস অফ 5 থিংস। তারপরে কি বলা? 5 থিংস কি? জেন্ডার, রেস, কাস্ট, রিলিজন, প্লেস অফ বার্থ। আর্টিকেল 16 কি বলে? হ্যাঁ, ডিসক্রিমিনেট করবে না কোন কিসে? এমপ্লয়মেন্ট আর অ্যাপয়েন্টমেন্টের উপরে। কটা গ্রাউন্ড? 7টা গ্রাউন্ডের কথা বলে। আর্টিকেল 17 কি বলে? এখনই পড়ালাম। বলো যারা অনলাইনে আছে, যারা বলো, শুনতে পাচ্ছি নাই। এভলিউশন অফ আনটাচেবিলিটি। ঠিক আছে। আর্টিকেল 18 কি বলে? এভলিউশন অফ টাইটেলস। আর্টিকেল 18(1) সাব ক্লজ 1 কি বলে? স্টেট কাউকে কোনো টাইটেল দিতে পারবে না। বলো, স্টেট কাউকে কোনো টাইটেল দিতে পারবে না। দুটো ব্যতিক্রম আছে, এডুকেশন আর আর্মি। আর্টিকেল 18 সাব ক্লজ 2 কি বলে? বিদেশিরা ভারতীয় কোন সিটিজেনকে টাইটেল দিতে পারবে না যতক্ষণ না প্রেসিডেন্ট চাইছেন। প্রেসিডেন্ট যদি চায় তাহলে হতে পারে। আর্টিকেল 18 সাব ক্লজ 3 কি বলছে? হ্যাঁ, ফরেনার যদি কোথাও ভারতে আছে এবং অফিস অফ প্রফিটে আছে, তাহলে কোনো সে টাইটেল নিতে পারবে না। ঠিক আছে, যদি চায় প্রেসিডেন্ট তবেই নিতে পারে। নেক্সট আর্টিকেল 18 সাব ক্লজ 4 কি বলছে?
গিফট নিতে পারবে না। যদি কোনো সিটিজেন হোক বা কোনো ফরেনারই হোক, যদি কোনো ভারতের মধ্যে অফিস অফ প্রফিটে আছে, তাহলে সে কোনো গিফটও নিতে পারবে না বাইরের থেকে, যদি না প্রেসিডেন্ট চায়। প্রেসিডেন্ট চাইলে সে নিতে পারে, ঠিক আছে, প্রেসিডেন্ট না চাওয়া পর্যন্ত নিতে পারবে না। নেক্সট, প্রেসিডেন্টকে না জানিয়ে নিতে পারবে না। নেক্সট দুটো অ্যাওয়ার্ড আছে যেটা ব্যতিক্রম, ভারতরত্ন পদ্ম অ্যাওয়ার্ড, ঠিক আছে। ভারত কবে চালু হয়? 1954 এ। প্রথম ভারতরত্ন কতজন পেয়েছিলেন? 3 জন। কি কি? সিভি রমন, সি রাজগোপালাচারী, সর্বপল্লী রাধা কৃষ্ণ। ক্লিয়ার? আজকে ক্লাস এখানেই থাক। যদি ভিডিও ভালো লাগছে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর বেল আইকনে হিট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, জয় হিন্দ।